ঠিক আছে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আমরা আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির যে লাস্ট পার্টটা বাকি রয়েছে, মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, এটা আজকে ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেশন থেকে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব আজকে সে বিষয়ে আলোচনা করব। কারণ ট্রান্সপোর্ট সিস্টেম চ্যাপ্টারটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে, কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামের পার্সপেক্টিভ থেকে ঠিক যেই পার্টগুলো ইম্পর্টেন্ট আমরা আজকে সেই পার্টগুলো নিয়ে আলোচনা করব, কারণ আগামী কিছু মাসের মধ্যে ইট ইজ এক্সপেক্টেড যে এক্সামটা হবে। ওকে, সেজন্য ফ্রম ডাব্লিউবিসিএস পার্সপেক্টিভ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ম্যাচ করার পর দেখেছি যে এই এরিয়াস গুলো ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করা যেতে পারে, সেইগুলোই আজকে আলোচনার মধ্যে এনেছি। ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া। ওকে, প্রথমেই যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ক ধরনের হয়। ঠিক আছে, ইন্ডিয়াতে একটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল সিস্টেম অফ ট্রান্সপোর্ট, সেটা হচ্ছে রেলওয়েজ। এবং এই রেলওয়েজ এর উপর যখন এফেক্ট হয়, যখন ট্রেন বন্ধ হয়ে যায়, সারা ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন সিস্টেম স্থগিত হয়ে যায়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মাস ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, রেলওয়েজ। নাম্বার টু হচ্ছে রোডওয়েজ। রোডওয়েজটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট বলা যেতে পারে, রেলওয়েজ এর থেকেও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রোডওয়েজ। কারণ রাস্তা না থাকলে সেখান দিয়ে রেল লাইন তো পরের কথা, আগে রাস্তাটা প্রপার করতে হয়, এবং সেটা হচ্ছে আটমোস্ট কানেক্টিভিটি প্রোভাইড করে। তিন নম্বর হচ্ছে ওয়াটারওয়েজ বা জলপথ, এটাও ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট একটা ট্রান্সপোর্ট ইন্ডিয়াতে। এবং ফোর্থ হচ্ছে এয়ারওয়েজ বা আকাশপথ। এবার এয়ারওয়েজটা লেটলি ডেভেলপ করেছে, আমরা যদি ট্র্যাডিশনাল ভিউ পয়েন্ট থেকে দেখি, এয়ারওয়েজটা লেটলি ডেভেলপ করেছে আফটার ইন্ডিপেন্ডেন্স, এবং পরবর্তীকালে 1980s 1970s এ সেটা প্রসপার করেছে, তো সেটা অনেকটা পরে এসছে। তার আগে এয়ারওয়েজ খুব একটা নট ইউজ বাই মাসেস, যদিও এখন সেটা এখনো মাস ইউজের জন্য নয়, তবুও সেটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। হ্যাঁ, মাস ইউজের জন্য এগুলো নয়, এই তিনটে। ওয়াটারওয়েজও মাস ইউজের জন্য না, মাস ইউজের জন্য মেইনলি যে দুটো রেলওয়েজ অ্যান্ড রোডওয়েজ, ঠিক আছে, এগুলো ইন্ডাস্ট্রিয়াল পারপাস মেনলি ইউজ করা হয়, ইন্ডাস্ট্রিয়াল পারপাস ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, এয়ারওয়েজ এবং ওয়াটারওয়েজ। রোডওয়েজ আর রেলওয়েজ হচ্ছে মাস ট্রান্সপোর্টেশনের সব থেকে ইম্পর্টেন্ট দুটো কম্পোনেন্ট। এই চারটে বিষয় নিয়ে আজকে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, পুরো ইন্ডিয়া ট্রান্সপোর্টেশন সিস্টেমটা কিভাবে কন্ট্রোল হয় সেটা আমরা দেখব আন্ডার দিস ফোর হেডিংস। ঠিক আছে, ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া, এই চারটে হেডিং এর উপর বেস করে তৈরি হয়েছে। ওকে, এখন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। রেলওয়েজ, প্রথমেই ফার্স্ট যে সিস্টেমটা বললাম রেলওয়েজ, কি বলছে, ওয়ার্ল্ড ফার্স্ট রেলওয়ে লাইন কি কি একবার কোয়েশ্চেন এসেছিল, হ্যাঁ, আমাদের জেনে রাখা উচিত বিভিন্ন এক্সামে। স্টকটন অ্যান্ড ডাল ডার্লিংটন রেলওয়ে 1825। ঠিক আছে, স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলওয়েজ 1825। এখানে কিন্তু জিকে পোর্শন থেকেও বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আসতে পারে। এই চ্যাপ্টারটা নট অনলি ফর জিওগ্রাফি বাট অলসো ফর জেনারেল নলেজ, জেনারেল নলেজ হিসেবেও কিন্তু এই চ্যাপ্টারটাকে ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করা যেতে পারে। স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলওয়েজ 1825, এটা হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট রেলওয়ে লাইন। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট কি। আমাদের দুটো জিনিস দেখতে হয় জিওগ্রাফিতে, একটা হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট কি, একটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট কি। ওয়ার্ল্ডস ফার্স্ট এটা, এবং এটা জিকে পার্সপেক্টিভ থেকেও ইম্পর্টেন্ট। এবং ইন্ডিয়াস ফার্স্ট রেলওয়ে লাইন কোথায়, এটা বহুবার বহু পরীক্ষায় এসছে, নতুন করে কিছু বলার নেই, যারা আমরা প্রিপারেশন করি মোটামুটি জানি এই কোয়েশ্চেনটা সম্বন্ধে। মুম্বাই টু থানে 1853, লেন 34 কিলোমিটার। এবার ব্যাপার হচ্ছে যে কোনো বইতে এবং জেনারেলি আমরা যেটা বিষয় জেনে থাকি সেটা হচ্ছে দুটো লাইন, একটা হচ্ছে মুম্বাই টু থানে, আর নেক্সট হচ্ছে 1853। এই অব্দি পড়ে ব্যাস শেষ। পরে আমরা লেন্থটা কিন্তু পড়ি না, এই লেন্থ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় কিন্তু দিতে পারে। 34 কিলোমিটার প্রথম রেলওয়ে লেন্থ এসেছিল, অ্যাটলিস্ট ইন্ডিয়াস ফার্স্ট লেন্থ কত,
এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে কনসিডার করা যেতে পারে যদি পেপারের কাট অফ হাই করার ইচ্ছে থাকে এক্সামিনারের তাহলে। তো মুম্বাই টু থানে 1853 যেরকম ইম্পর্টেন্ট দুটো ফ্যাক্ট, সেরকম সেটা লেন্থটাও জানতে হবে 34 কিলোমিটার। ওকে, নেক্সট পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রেলওয়ে লাইন। এটাও আমাদের যেহেতু ডাব্লিউবিসিএস পার্সপেক্টিভ থেকে, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ থেকে এগুলো ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট রেলওয়ে লাইন কোথায়? হাওড়া টু হুগলি। কোন ডেটে? 15 আগস্ট 1854 এটা চালু হয়েছিল। ঠিক আছে, তার মানে কি এটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট লাইন বাট ইন্ডিয়ার সেকেন্ড লাইন। ঠিক আছে, ইন্ডিয়ার সেকেন্ড রেলওয়ে ট্র্যাক হচ্ছে হাওড়া টু হুগলি 15 আগস্ট 1850। ওকে, 1853 কোথায়? মুম্বাই থেকে থানে। 1854 কোথায়? হাওড়া থেকে হুগলি। এটা ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট বাট ইন্ডিয়ার সেকেন্ড। এখানে কিন্তু যখন এমসিকিউ দেবে আমাদের খেয়াল রাখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট বলছে এবং ইন্ডিয়ার কত বলছে। যদি বলে ইন্ডিয়ার সেকেন্ড রেলওয়ে লাইন কোনটা, তখন কিন্তু আনসার হবে হুগলি অ্যান্ড মানে হাওড়া টু হুগলি 1854। ওয়ার্ল্ডস লংগেস্ট ট্রেন রুট কোনটা? ওয়ার্ল্ডস লংগেস্ট ট্রেন রুট হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েজ মস্কো অ্যান্ড এনজিন ভ্লাদিভস্টক। ঠিক আছে, লংগেস্ট রুট কোনটা? লার্জেস্ট একটা, লংগেস্ট একটা। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রেলওয়ে লাইন, এটা হচ্ছে লংগেস্ট রেলওয়ে লাইন। কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো অ্যান্ড এনজিন ভ্লাদিভস্টক। এত ডিটেলস জানার দরকার নেই, জাস্ট এটুকু জানবো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে এটা হচ্ছে ওয়ার্ল্ডের লংগেস্ট ট্রেন। এবং ট্রেন ফেসিলিটিতে সব থেকে এগিয়ে কোন কান্ট্রি? সেটা হচ্ছে রাশিয়া। সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া। রেলওয়ে রুটস ইন্ডিয়ার খুবই ডেভেলপ, দ্যাট স্ট্যান্ড সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট হচ্ছে রাশিয়া, এবং সেখানেও রাশিয়ার মধ্যে আরো যদি স্পেসিফিক্যালি বলতে হয়, ওয়ার্ল্ডস লংগেস্ট ট্রেন হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এগুলো সব কিন্তু জিকে পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট, মানে ডাব্লিউবিসিএস এ পেপার 4 যেটা রয়েছে, সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো দেখা যায়। এগুলো পেপার 4 এবং পেপার 3 দুটোর কমন চ্যাপ্টার হিসেবে কিন্তু কনসিডার করা যেতে পারে। নেক্সট পয়েন্ট, ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন রুট কোনটা? ঠিক আছে, একটা হচ্ছে কি ফার্স্ট রেলওয়ে লাইন মুম্বাই টু থানে, যেটা ব্রিটিশ আমলে হয়েছিল। সেকেন্ড রেলওয়ে লাইন হাওড়া টু হুগলি। এইবার যেটা বলতে হবে ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন রুট, সেটা হচ্ছে কন্যাকুমারী টু ডিব্রুগড়। হ্যাঁ, কন্যাকুমারী কোথায় আমরা জানি, একদম সাদার্ন মোস্ট পয়েন্ট। ডিব্রুগড় কোথায়? আসামে। হ্যাঁ, ট্রেনের নামটা কি? বিবেক এক্সপ্রেস। টাইম কতক্ষণ লাগে? 82 আওয়ার্স 30 মিনিটস। ঠিক আছে, এটা 82 আওয়ার্স 30 মিনিটস প্রপারলি লিখি। ওকে, লেন্থ 4200 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট ট্রেন, বিবেক এক্সপ্রেস। কোয়েশ্চেন দিতে পারে উইচ ইজ দ্য লংগেস্ট ট্রেন রুট অফ ইন্ডিয়া। আনসার হবে বিবেক এক্সপ্রেস। সেটা কোথা থেকে কোথায় চলে? কন্যাকুমারী থেকে দিব্রুগড় চলে। দিব্রুগড় আসামের একটা জায়গা, এবং সেটা লেন্থ হচ্ছে 4200 কিলোমিটার। এটা হচ্ছে লংগেস্ট এখনো অব্দি যে কটা লাইন এক্সিস্ট করছে তার মধ্যে। তো আরেকবার আমি রিভিউ করবো এই স্লাইডটা। ওয়ার্ল্ডস ফার্স্ট রেলওয়ে লাইন কোনটা? স্টকটন অ্যান্ড ডার্লিংটন রেলওয়েজ 1825। ইন্ডিয়াস ফার্স্ট লাইন কোনটা? মুম্বাই টু থানে 1853। ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট এবং ইন্ডিয়ার সেকেন্ড, ইন্ডিয়ার এটা কিন্তু সেকেন্ড কোনটা? হাওড়া টু হুগলি 1854। এবং ওয়ার্ল্ডস লংগেস্ট কোনটা? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। জাস্ট যেই পোর্শন গুলো আন্ডারলাইন করছি ওগুলি আমাদের মনে রাখতে হবে। ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন কোনটা? কন্যাকুমারী টু ডিব্রুগড়। ঠিক আছে, ট্রেন নেম হচ্ছে বিবেক এক্সপ্রেস, লেন্থ হচ্ছে 4200 কিলোমিটার। ওকে, দিজ আর দ্য ফিউ ফ্যাক্টস which we have to remember in this slide. In case of any problem, please ask. মালদা, পূর্ত ভবন, শিলিগুড়ি, বাঁকুড়া, আসানসোল। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। যদি নোট ডাউন করা হয়, স্ক্রিনশট নেওয়া হয়, নিয়ে নিতে পারেন। আর যদি আরেকবার এটা দেখতে চান, তাহলে ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ইউটিউবে সার্চ করলে এইগুলো আবার দেখতে পাবেন। ঠিক আছে, ইউটিউবে গিয়ে লিখতে হবে ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল, সেখানে সব ভিডিওস
ক্রোনোলজিক্যাল অর্ডারে দেওয়া আছে। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ইন্ডিয়াস ফার্স্ট ইলেকট্রিক ট্রেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ডেকান কুইন ইন 1929 বিটুইন কোথা থেকে কোথায় চলেছিল? পুনে থেকে কালিয়ান, মহারাষ্ট্র মধ্যে একটা জেলা। পুনে একটা জেলা আমরা জানি, এবং কালিয়ান আর একটা জেলা, মহারাষ্ট্র দুটো জেলার মধ্যে ডেকান কুইন বলে ফার্স্ট ইলেকট্রিক ট্রেন চলেছিল কত সালে? 1929। তার মানে কি 1853-তে মুম্বাই থেকে থানে যেটা চলেছিল, 1854-এ হাওড়া থেকে হুগলি যেটা চলেছিল, সেগুলো সব স্টিম ইঞ্জিন ট্রেন ছিল, ইলেকট্রিক ট্রেন ছিল না। আমরা এখন যে ট্রেনে চড়ি বর্তমান যুগে সেগুলো ইলেকট্রিক ট্রেন, সেগুলো প্রথম চালু হয়েছিল কিন্তু 1929-এ বিটুইন পুনে অ্যান্ড কালিয়ান। নেক্সট, ইন্ডিয়াস ফার্স্ট রাজধানী এক্সপ্রেস কোনটা? হাওড়া টু নিউ দিল্লি ইন 1969। রাজধানী সিরিজ হচ্ছে একটা, কি বলবো, মানে নন স্টপ একটা ট্রেন, যেখানে নাম্বার অফ স্টপেজেস থাকবে না, জাস্ট দুটো স্টপেজ থাকবে, মিনিমাম ইঞ্জিন চেঞ্জিং এক্সেট্রা এইসব কারণে হয়তো দাঁড়াবে মাঝখানে, বাট অ্যাজ সাচ কোনো স্টপেজ থাকবে না, এবং দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ এ সুপারফাস্ট ট্রেন। তাই রাজধানী সিরিজের এখন তো অনেকগুলো রাজধানী বেরিয়ে গেছে বিভিন্ন রুটে। প্রথম যে রাজধানী সিরিজের যে ট্রেনটা বেরিয়েছিল সেটা হচ্ছে হাওড়া থেকে নিউ দিল্লি, দিল্লি রাজধানী। হাওড়া থেকে যে দিল্লি রাজধানীটা ছাড়ে সেইটাই প্রথম, সেটা হয়েছিল 1969। হুম, ওটাই প্রথম রাজধানী সিরিজের প্রথম ট্রেন। নেক্সট হচ্ছে ফার্স্ট শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী সিরিজের ট্রেন এখন অনেকগুলো রয়েছে। শুরুতেই ছিল কোথায়? নিউ দিল্লি থেকে ঝাঁসি, 1988-এ। ঠিক আছে, কত সালে? 88-এ নিউ দিল্লি থেকে ঝাঁসিতে শতাব্দী এক্সপ্রেস প্রথম কিন্তু ছিল। লংগেস্ট রেলওয়ে স্টেশন কোনটা? গোরখপুর, ইউপিতে। আগে কোনটা ছিল? আগে ছিল খড়গপুর। ঠিক আছে, এটা এখন জানার দরকার নেই, ট্র্যাডিশনাল জিকে হিসেবে আগে এটা পড়া হতো। খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে লংগেস্ট রেলওয়ে স্টেশন, বাট এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে গোরখপুর, ইউপি। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, আসতে পারে, যেহেতু চেঞ্জ হয়েছে দিতে পারে। ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড কত সালে সেট আপ হয়েছিল? 1905, ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড ন্যাশনালাইজ কত সালে হয়েছিল? 1950-তে। 1905 আর 1950। 1905-এ ব্রিটিশার্সরা থাকার সময় রেল বোর্ড সেট আপ হয়, কারণ ট্রেন সিস্টেমটা দ্বারাই প্রথম ইন্ডিয়াতে চালু করে, এবং 1950-তে সেটা ভারত স্বাধীন হওয়ার পর সেটাকে একটা সরকারি সংস্থার আওতায় নিয়ে আসা হয়, ন্যাশনালাইজ করে দেওয়া হয় 1950-তে, এবং এখনো অবধি ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু গভর্নমেন্টের আন্ডারেই রয়েছে, পুরো প্রাইভেটাইজড হয়ে যায়নি। সেটা নিয়ে এখন আন্দোলন চলছে যাতে প্রাইভেটাইজেশন, কমপ্লিট প্রাইভেটাইজেশন না হয়। ঠিক আছে, লোগো অফ ইন্ডিয়ান রেলওয়ে কি? ভুলু আর গোলু। ঠিক আছে, একজন হাতির ছবি থাকে কোট করা। ঠিক আছে, তার তার অ্যাকচুয়াল এমব্লেমটা হচ্ছে ভুলু বা গোলু। এগুলো সব কিন্তু স্ট্যাটিক জিকের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেপার 4 স্ট্যাটিক জিকে। নেক্সট পয়েন্ট, স্টেট উইদাউট রেলওয়ে রুট। এমন কোন রাজ্য যেখানে ট্রেন নেই, রেলওয়ে রুট নেই? সেটা কোনটা? সিকিম। কারণ পুরোটাই পাহাড়ের মধ্যে, সেই হায়ার অল্টিটিউডে রেল লাইন পাতা পসিবল নয়। ঠিক আছে, সেই জন্য একমাত্র স্টেট যেখানে কোনো ট্রেন লাইন নেই সেটা হচ্ছে সিকিম। ইন্ডিয়ান কর্পোরেট রেলওয়ে। কর্পোরেট রেলওয়ে মানে কর্পোরেট স্টাইলে সেই ট্রেনটাকে সাজানো হয়েছে, এবং সেটার নাম হচ্ছে মহারাজা এক্সপ্রেস। সেটার কোড ওয়ার্ড হচ্ছে প্যালেস অন হুইলস। মানে কি, পুরো একটা প্যালেস হিসেবে ট্রেনটাকে সাজানো হয়েছে, এবং সেটা কর্পোরেট ট্রেন, সেটার নাম হচ্ছে মহারাজা এক্সপ্রেস। নেক্সট হচ্ছে রেলওয়ে রিসার্চ ইউনিট ইজ লোকেটেড অ্যাট। রেলওয়ে রিসার্চ ইউনিট কোথায়? লখনউ। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, বহু পরীক্ষায় বহুবার কিন্তু চলে এসছে। রেলওয়ে রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড অ্যাট হোয়াট সিটি? এটা ডাব্লিউবিসি এক্সপিরিয়েন্সে বহুবার এসছে, মেন্সে এসছে। ঠিক আছে, পেপার 4-এ এসছে, পেপার 3-তে এসছে, অ্যাস জিকে এসছে, অ্যাস জিওগ্রাফি এসছে। রেলওয়ে রিসার্চ ইনস্টিটিউট কোন রাজ্য, কোন জায়গায় অবস্থিত? লখনউ। আনসার ইজ লখনউ। ঠিক আছে, এবার আমরা আরেকবার কি পয়েন্টস গুলো দেখবো। ফার্স্ট ইলেকট্রিক ট্রেন আগে কি ছিল? 1853 1854 স্টিম ইঞ্জিন ট্রেন ছিল।
1949 প্রথম ফার্স্ট ইলেকট্রিক ট্রেন চালু হয় কোথায়? পুনে টু কালিয়ান। প্রথম রাজধানী এক্সপ্রেস হাওড়া রাজধানী দিল্লি রাজধানী, ঠিক আছে, 1969 সালগুলো মনে রাখতে হবে। প্রথম শতাব্দী এক্সপ্রেস দিল্লি ঝাঁসি 1988। লংগেস্ট রেলওয়ে স্টেশন কোনটা? গোরখপুর ইউপিতে। রেলওয়ে বোর্ড কত সালে সেট আপ হয়েছিল? ব্রিটিশ আমলে 1905-এ। সেটাকে ন্যাশনালাইজ করা হলো কত সালে? 1950 সালে। ইন্ডিয়ান রেলওয়ে লোগো কি? ধুলু বা গুলু। যেই রাজ্য যেখানে কোনো ট্রেন নেই সেটা হচ্ছে সিকিম। এবং কর্পোরেট রেলওয়ে প্যালেস অন হুইলস কোথায়? সেটা মহারাজা এক্সপ্রেস। এবং রেলওয়ে রিসার্চ ইউনিট কোথায় লোকেটেড? লখনউতে। হ্যাঁ, মানে যেখানে সব রিসার্চিং এর কাজকর্ম চলে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, বহুবার আগে জিজ্ঞেস করা হয়েছে। এই স্লাইডে কারো কোনো ডাউট থাকলে একটু বলবেন। মালদা, ভবন, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল। স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারেন, বা পরে যদি এটাকে ভিউ করতে চান আরেকবার, বইয়ের সাথে ট্যালি করে পড়তে চান, তাহলে ইউটিউবে গিয়ে লিখবেন ই লার্নিং চ্যানেল ওয়েস্ট বেঙ্গল বলে ইউটিউবে সার্চ করলে আরেকবার ক্রোনোলজিক্যালি সব সাবজেক্টের ভিডিও সেখানে পেয়ে যাবেন। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। টোটাল নাম্বার অফ রেলওয়ে জোনস কতগুলো রয়েছে ইন্ডিয়াতে? 18টা। আমরা কিছু বছর আগে অব্দিও পড়েছি, 2-3 বছর আগেও পড়েছি 17টা ছিল, এখন সেটা 18টা হয়ে গেছে। ওকে, নিউয়েস্ট কোনটা? 18তমটা কোনটা? সাদার্ন কোস্ট রেলওয়ে। হেডকোয়ার্টার কোথায়? ভাইজাকে। এবার আমরা জোনগুলো জানার পাশাপাশি হেডকোয়ার্টার গুলো জানাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নিউয়েস্ট যে জোনটা সেটা হচ্ছে ভাইজাকে হেডকোয়ার্টার, এবং সেটা হচ্ছে সাদার্ন কোস্ট রেলওয়ে, নতুন তৈরি হয়েছে এটা। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন্ডিয়ার কি কি, যেগুলো রেলওয়ের ইম্পর্টেন্ট, যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে? একটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999-এ। একটা হচ্ছে মুম্বাই সিএসটি 2004-এ। একটা হচ্ছে নীলগিরিতে 2005-এ। একটা হচ্ছে কালকা শিমলা 2008-এ। ঠিক আছে, এই সালগুলো ডাব্লিউবিসিএস এক্সাম পার্সপেক্টিভ থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। বহুবার কিন্তু কোয়েশ্চেন এখান থেকে এসছে। হ্যাঁ, তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে কোনটা এসছে, এটা বোথ ইম্পর্টেন্ট ফর পেপার 4 অ্যান্ড পেপার 3। কোনো একটা পেপারে এগুলো দিতে পারে। ওকে, এগুলো মনে রাখা খুব জরুরি। তার সাথে নতুন যেই কারেন্ট অ্যাফেয়ার্স বেসড যে ফ্যাক্টর সেটাও ইম্পর্টেন্ট। সাদার্ন কোস্ট রেলওয়ে হেডকোয়ার্টার ভাইজ্যাক। ঠিক আছে, টোটাল 18টা জোন এখন হয়ে গেছে, আগে ছিল 17টা। সাদার্ন কোস্টাল জয়েন হওয়ার পর সেটা হয়েছে 18টা। এগুলো সবই ইম্পর্টেন্ট টু রিমেম্বার। চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা পরবর্তীকালে যদি নোট ডাউন করতে চান বাড়ি গিয়ে, তাহলে ই লার্নিং চ্যানেল আগে যেটা বললাম, হ্যাঁ, সেই চ্যানেলে গিয়ে ভিউ করে নিলে হয়ে যাবে। ই লার্নিং চ্যানেল ডাব্লিউবি থেকে। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্তভবন, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এটা গেল রেল ট্রান্সপোর্ট নিয়ে। এরপর আমরা কথা বলবো এয়ার ট্রান্সপোর্ট নিয়ে, এয়ারওয়েজ। হ্যাঁ, এয়ার ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া কত সালে শুরু হয়েছে? 1911 সালে। কোথা থেকে কোথায়? আলাহাবাদ থেকে নেয়নি। ইউপি, দুটোই ইউপিতে অবস্থিত। আলাহাবাদ খুব পপুলার সিটি, আমরা চিনি। নৈনি বলে একটা সিটি আছে, হ্যাঁ, মানে ভিলেজ সিটি বলা যেতে পারে। নৈনি এবং আলাহাবাদের মাঝখানে প্রথম প্লেন চালু হয়েছিল 1911 সালে। এটা ইন্ডিয়ার ফার্স্ট ফ্লাইট। তারপর
All the airways company were nationalized in 1953 and were put under two companies, কি কি? ইন্ডিয়ান এয়ারলাইন্স এন্ড এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। 1953 এর আগে এয়ারলাইন কোম্পানিগুলো প্রাইভেট ছিল। 1953 তে কি করা হলো, সব এয়ারলাইন কোম্পানিকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো এবং দুটো ন্যাশনালাইজ কোম্পানির আন্ডারে তাদেরকে আমব্রেলা, একটা আমব্রেলার মধ্যে নিয়ে আসা হলো। সেই দুটো কোম্পানি কি কি? একটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স আর একটা হচ্ছে এয়ার ইন্ডিয়া, ঠিক আছে। ন্যাশনালাইজেশন অফ 1953 এর পরে এটা করা হলো। তার আগে কিন্তু প্রাইভেট এয়ারলাইন্স এক্সিস্ট করতো। In 1981 a corporation named Vayudut, ঠিক আছে, কর্পোরেশনের নামটা কি? Vayudut was established for domestic flights to providing access to inaccessible regions, ঠিক আছে। এই 1981 একটা কর্পোরেশন চালু করা হলো বায়ুদূত। এখানে যে ইনঅ্যাক্সেসিবল রিজিয়ন গুলো আছে, যেখানে না রাস্তা বানানো গেছে, না রেল লাইন বানানো গেছে, এরকম অনেক পাহাড়ি জায়গা আছে আমাদের ইন্ডিয়াতে, সেই জায়গাগুলোতে এয়ারপোর্ট স্থাপন করার যেই পরিকল্পনাটা, সেটা এই বায়ুদূত স্কিমের আন্ডারে কিন্তু নেওয়া হয়েছিল। সেটা নেওয়া হয়েছিল কত সালে? বায়ুদূত স্কিম 1981। এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা। Sorry. Now, Indian Airlines and Air India have merged a new aviation company. তার নাম কি? ন্যাশনাল এভিয়েশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। ন্যাশনাল এভিয়েশন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, NIACL, হ্যাঁ, এর অ্যাব্রিভিয়েশনটা, হ্যাজ বিন ইনকর্পোরেটেড উইথ ইটস হেডকোয়ার্টার এট মুম্বাই। NIACL এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। মানে এখানে দুটো প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যান্ড এয়ার ইন্ডিয়া, যে দুটো কর্পোরেশন আগে ছিল, যে যার আন্ডারে ন্যাশনালাইজ করা হয়েছিল সব কোম্পানিগুলোকে, তারাই কিন্তু আরেকটা নতুন কোম্পানিতে মার্জ হয়েছে, ঠিক আছে। এই দুটো কোম্পানিকে ফার্স্টে বাকিদের মার্জ করেছিল, তারপরে এই দুজন আবার নিজেরা মার্জ হয়ে গেল কার আন্ডারে? NIACL এর আন্ডারে, যার হেডকোয়ার্টার মুম্বাই। ওকে, মানে ডাবল ডাবল। আগে অনেকগুলো এয়ারলাইন্স ছিল, সেখান থেকে সবাই এয়ার ইন্ডিয়া আর ইন্ডিয়ান এয়ারলাইন্স এর আন্ডারে মার্জ হয়ে গেল। তার পরবর্তীকালে এই দুজনকেও আবার মার্জ করে নিল কে? NIACL। NAICL, ঠিক আছে। NAICL এর আন্ডারে সবাই কিন্তু মার্চ করে গেল, ঠিক আছে। এই কোম্পানিগুলো সবাই মার্চ করে গেল এবং এটার হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। তার মানে এখন কি শুধু এই NAICL এক্সিস্ট করছে? না, NAICL অ্যাজ ন্যাশনালাইজড ফার্ম এক্সিস্ট করছে। প্যারালালি প্রচুর প্রাইভেট অর্গানাইজেশন চলে এসছে, যারা ফ্লাইট কর্পোরেশনকে স্পন্সর করছে, মানে স্পন্সর নয়, মানে যারা প্রমোট করছে, যাদের আলাদা করে ফ্লাইট নিয়ে এসছে অনেক প্রাইভেট কোম্পানি। এখন NAICL খালি একমাত্র এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স কে মার্চ করে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এই স্লাইডে তাহলে আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কি পড়বো? প্রথম এয়ার ট্রান্সপোর্ট কোথায় শুরু হয়েছে? 1911-তে, আলাহাবাদ টু নৈনি। এবং সব এয়ারলাইন কোম্পানিকে 1953-তে মার্চ করা হয়েছিল আন্ডার ইন্ডিয়ান এয়ারলাইন্স এন্ড এয়ার ইন্ডিয়া। 1981-এ বায়ুদূত বলে একটা কর্পোরেশন এস্টাবলিশ করা হয়েছিল ফর প্রোভাইডিং অ্যাক্সেস টু ইনঅ্যাক্সেসিবল রিজিয়নস। এবং পরবর্তীকালে ইন্ডিয়ান এয়ারলাইন্স এন্ড এয়ার ইন্ডিয়া টুগেদার ওয়াজ মার্জড আন্ডার NAICL, যেটা হেডকোয়ার্টার মুম্বাইতে। ওকে, দিজ আর দ্য ফিউ ফ্যাক্টস। এই স্লাইডে কারো কোনো প্রবলেম থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া, শিলিগুড়ি, আসানসোল। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ সেট আপ ইন কত সালে? 1933-তে। ইন্ডিয়ান ন্যাশনাল এয়ারওয়েজ, এটা একটা কর্পোরেশন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, ইজ সেট আপ, একটা স্পেস হবে এখানে, ইজ সেট আপ ইন 1st এপ্রিল 1995, ঠিক আছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশ হয়েছে? এটা ইম্পর্টেন্ট একটা ডেটা, আসতে পারে কোয়েশ্চেনে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এস্টাবলিশড 1995-এ 1st এপ্রিলে। এইবার ইম্পর্টেন্ট এয়ারপোর্ট, এগুলো দিয়ে কিন্তু WBCS এ প্রচুর কোয়েশ্চেন, যে কোন এয়ারপোর্ট কোন সিটিতে অবস্থিত, ঠিক আছে। এটা আমাদের একটা লিস্ট, প্রত্যেকটা বইতেই থাকে, আমাদের পড়তে হয়, এবং আমি সেগুলোই স্লাইডে জট ডাউন করেছি।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা হায়দ্রাবাদে অবস্থিত, বর্তমানে সেটা তেলেঙ্গানাতে। নেক্সট হচ্ছে শ্রী গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অমৃতসরে। এবার কি, যেগুলো কমন সেগুলো জেনারেলি দেয় না, যেগুলো একটু আনকমন বা নিউলি ফর্মড এয়ারপোর্ট সেগুলোর উপর কিন্তু বেশি এমফাসিস এক্সামিনার দিয়ে থাকে। ঠিক আছে, এই যে গুরু রামদাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অমৃতসরে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে কনসিডার করা যেতে পারে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথাকার এয়ারপোর্ট? গুয়াহাটির এয়ারপোর্ট। ঠিক আছে, এই তিনটে প্রথমে। তারপরে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। বিজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায়? ভুবনেশ্বরে। নামটা শুনেই আমরা খানিকটা গেস করতে পারবো। তারপরে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্ট, বিহারে। বিহারে অবস্থিত লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ, এটা কোথায়? পাটনা, সিটি অফ পাটনাতে। ঠিক আছে। স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায়? রায়পুরে। এটা কিন্তু মোটামুটি আনকমন, হ্যাঁ, এটা দিতে পারে। স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রায়পুরে। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পালাম, এটা আসবে না, এটা ভীষণ কমন। দিল্লি এয়ারপোর্টের একটা নাম ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পালাম। সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? আহমেদাবাদে। খানিকটা গেস করতে পারবো আমরা, কারণ ওখানে স্ট্যাচু অফ ইউনিটিটাও রয়েছে, আহমেদাবাদ একই সিটিতে। কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর, এটাও কিন্তু খুব কমন, অনেকেই আমরা নামটা জানি। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা পোর্ট ব্লেয়ার। এইটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে দেখা যেতে পারে। পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, কয়েকটা ইম্পর্টেন্ট নাম আছে যেগুলো এক্সামে বারবার আসে। আর কমন যেগুলো দিল্লি, ব্যাঙ্গালোর, কলকাতা, এগুলো জেনারেলি আসে না। ঠিক আছে, তাও আমাদের সবগুলোই জিকে পারপাসে, জিওগ্রাফি পারপাসে জেনে নেওয়া উচিত। এগুলো একটা লিস্ট। নেক্সট স্লাইডে যাচ্ছি। তার আগে যদি কেউ স্ক্রিনশট তুলতে চান নিয়ে নিতে পারেন, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন। নেক্সট স্লাইডে যাচ্ছি। রাজা ভোজ এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? এটাও বেশ আনকমন, আসতে পারে। রাজা ভোজ এয়ারপোর্ট, ভোপালে। তারপর হচ্ছে এটাও আনকমন, আসতে পারে। দেবী আলিহাবাই হোলকার এয়ারপোর্ট, এটা কোথায়? ইন্দোরে অবস্থিত। তারপর হচ্ছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাই, এটা আসবে না, খুবই কমন, সবাই আমরা জানি। ডক্টর বাবা সাহেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নাগপুর, এটা অনেক সময় গুলিয়ে যায়, কনফিউজিং হতে পারে। দেখতে ইজি হলেও অতটা ইজি নয়। পুনে এবং নাগপুর দুটোই অপশনে থাকে। বাবা সাহেব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত? পুনে থাকে, নাগপুর থাকে, সেক্ষেত্রে কনফিউশন হতে পারে। আনসার হবে নাগপুর। এটাও ইম্পর্টেন্ট। জারুকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? শিলং এ। চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? লখনৌতে, চৌধুরী চরণ সিং এর নামে। এটাও বেশ আনকমন, আসতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা আমরা জানি কোথায়, কলকাতা এয়ারপোর্টের আরেকটা নাম। দাবোলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায়? গোয়াতে, এটাও বেশ আনকমন, আসতে পারে, দাবোলিম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর হচ্ছে জিরো বা জেরো, জেরো একদিকে বলে, জিরো একদিকে বলে, এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। তারপরে প্যাকইয়ং এয়ারপোর্ট, সিকিম, এটা হচ্ছে সব থেকে নিউয়েস্ট, সব থেকে নতুনতম সংযোজন এয়ারপোর্টের লিস্টে। এটা কবে হয়েছে? 24শে সেপ্টেম্বর 2018 সাল। ঠিক আছে, ডেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স না, ট্রেডিশনাল জিকে পার্সপেক্টিভে ডেটটা ইম্পর্টেন্ট। প্যাকইয়ং এয়ারপোর্ট কোন ডেটে? 24শে সেপ্টেম্বর 2018-তে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি এয়ারপোর্টের লিস্ট, যেগুলো আমাদের দেখে যেতে হবে, অ্যাজ অ্যান ইম্পর্টেন্ট কনসিডার করা হয় অন্তত ডাব্লিউবিসিএস এক্সামের পার্সপেক্টিভে, এবং বাকি এক্সামের ক্ষেত্রেও দেখেছি কোয়েশ্চেন আসে। তো কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। মালদা, পূর্ত ভবন, বাঁকুড়া, আসানসোল, শিলিগুড়ি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।